বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর পিলখানার বিডিআর বিদ্রোহের ৫৭ জন সেনা অফিসার হত্যাকাণ্ড নিয়ে এই প্রথম মুখ খুললেন তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান মইনু আহমেদ। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর মইনু আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর শুরুতেই ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করে বলেন, সরকার ছাত্র জনতা যেভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। মইনু আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দিই তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি। এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। তিনি বলেন, সেনাবাহিনীর তদন্ত কমিটি নেতৃত্বে দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি তার কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেননি, কারণ অনেকে জেলে ছিল, অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি। আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন। আমি আশা করি তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, তিনি এই তদন্ত কমিটির পুনর্গঠিত করে জড়িতদের বের করতে সক্ষম হবেন। আমি সরকার গঠনের পর তাকে এই বিষয়ে অনুরোধ করেছি। সাবেক সেনাপ্রধান বলেন, ২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টায় সেনাদের প্রতিদিনের মতো কাজ শুরু হয়। সকালে একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সেখানে সেনাবাহিনীর পরবর্তী বছরের কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে আমি সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা আমার কাছে এসে বলেন, আমাদের কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না। এর গুদামজাত এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন। বিডিআররা এগুলো ব্যবহার করে, এগুলো তারা নিয়ে গেলে আমাদের উপকার হবে। তিনি আরও বলেন, এরপর আমি বিডিআরের ডিজির জেনারেল শাকিলের সঙ্গে কথা বললে তিনি এগুলো নিতে রাজি হন। আমার বিশ্বাস তিনি তখন পর্যন্ত এই বিদ্রোহ সম্পর্কে কিছুই জানেন না। এরপর আমি আর সিজিএস মিটিংয়ের জন্য যাই। ৯টায় সেই মিটিং শুরু হয়। আমরা সবাই তখন ব্যস্ত হয়ে পড়ি। সেখানে ৯:৩০টার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করেন এবং আমাকে বলেন, পিলখানায় গন্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। কিছুক্ষণ পর আমি সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু তাদের ফোন ব্যস্ত পাই। মইনু আহমেদ বলেন, সামরিক গোয়েন্দারা তখন আমাকে পরিস্থিতি সম্পর্কে জানায়। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে আমি তখন সময় বাঁচাতে কারোর নির্দেশ ছাড়াই আরেকটি ব্রিগেড অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেই। তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে শুরু করে, যার নাম করা হয় অপারেশন রেস্টোর অর্ডার। এ সম্পর্কে পিএসও এফডি জেনারেল মনিবকে অবহিত করা হয়। তিনি আরও বলেন, ৯:৪৭ ডিজি ব্রিডিয়ারকে ফোনে পাওয়া যায়। তিনি আমাকে জানান, দরবার চলাকালীন ২ জন সশস্ত্র সৈনিক প্রবেশ করে, একজন আমার পিছনে দাঁড়ায়। এরপর বাইরে থেকে গুলির শব্দ আসে। সঙ্গে সঙ্গে ভিতরে থাকা সৈনিকরা দরবার হল থেকে বের হয়ে যায়। এগুলো সবই মনে হয় প্ল্যান করা এবং প্ল্যান অনুযায়ী সব চলছে। তিনি বলেন, আমি সেক্টর কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডারকে পাঠিয়েছি তাদের ফেরত আনার জন্য। তখন আমি তাকে অপারেশনের কথা জানাই। মইনু আহমেদ বলেন, ৯:৫৪ আমি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হই। এর মধ্যেই তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন। এ সময় আমি তাকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেড তৈরি করতে। আমি সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানায় যাওয়ার জন্য তার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন। এক্ষেত্রে অনেক সময় লাগলেও ৪৬ ব্রিগেড ১ ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে। ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে ১০ জন অফিসার এবং ৬৫৫ জন সৈনিক যাত্রা শুরু করেন। তিনি বলেন, এদিকে বিদ্রোহীরা বিডিআর গেটগুলোর সামনে আক্রমণ প্রতিহত করতে রকেট লঞ্চার, মোটরসেল, অন্যান্য অস্ত্র মোতায়েন করে। বেলা ১১:৪৬ ব্রিগেড প্রথম গাড়িটির মেইন গেটের কাছাকাছি পৌঁছলে বিদ্রোহীরা একটি পিকআপ লক্ষ্য করে রকেট হামলা চালায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যায়। লেফটেন্যান্ট কর্নেল শামসের ধারণা অনুযায়ী 10:30 থেকে 11টার মধ্যে ডিডিজি কর্নেল আর্নিস, কর্নেল কায়সার সহ অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয়। আমাদের টিম পৌঁছায় 11টার পরে। ঘটনার সময় গণমাধ্যমে চলা লাইভ কভারেজে বিডিআর বিদ্রোহে ছড়িয়ে দিতে নেতিবাচক ভূমিকা পালন করে। সাবেক সেনাপ্রধান জানান, ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে ৩৫৫ জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান ১০টার আগেই। এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানার প্রবেশের অনুমতি চাইলে তিনি তা পাননি। তিনি অনুমতি পেয়ে হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে সুবিধা হতো এবং এত ক্ষয়ক্ষতি হতো না।
তিনি জানান 11:45 দিকে পিএসও এএফডি জানায় সরকার রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে। বিদ্রোহীরা দাবি করছে কোনো আলোচনার আগে সেনাবাহিনীকে এই এলাকা থেকে চলে যেতে হবে। তাদের সাথে সমঝোতা না হলে তখন সামরিক অভিযান পরিচালনা করা হবে। বেলা 12টায় তিনি আমাকে ফোন করে জরুরি ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনায় দেখা করতে বলেন। বেলা 1টার দিকে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম আলোচনার জন্য পিলখানায় যান। তিনি আরও বলেন, আমি যমুনায় যাবার ঘণ্টাখানেক পর বিমান ও নৌবাহিনীর প্রধান সেখানে আসেন, অর্থাৎ তাদেরকে আমার পরে ফোন করে আসতে বলা হয়েছে। অনেকক্ষণ পর তারা সেখানে আসলে আমাদের জানানো হয় সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম বিদ্রোহীদের একটি দল নিয়ে যমুনাতে আসছে এবং তারা সাধারণ ক্ষমা চায়। সাবেক প্রধানমন্ত্রী বলেন, বিদ্রোহীদের কিছু বলার থাকলে আমরা যেন তাদের বলি। তখন আমি তাকে বলি, অনেকে নিহত হয়েছে, তাদের কোনো দাবি মানা যাবে না। আপনি তাদের বলবেন, প্রথমত অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে, দ্বিতীয়ত যাদের আটক করা হয়েছে তাদের সবাইকে এখনই মুক্তি দিতে হবে, তৃতীয়ত অস্ত্রসহ বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে হবে এবং চতুর্থ সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই নেই। 14 জন বিদ্রোহী 3:48 ডিএডি তহিদের নেতৃত্বে যমুনাতে আসে। তাদের একটি বড় রুমে রাখা হয়। আমি তখন আমার এডিসি জুনায়েদকে বিদ্রোহীদের নেতাকে নিয়ে আসতে বলি। এডিসি তহিদ যখন আসেন তখন আমি পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, সকাল 9টায় বিদ্রোহীরা আমাকে একটি রুমে তালা মেরে রাখে, মাত্রই তালা খুলে আমাকে নিয়ে আসা হয়, আমি কিছুই জানি না। মঈন আহমেদ বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তখন আমি তাকে বলি, আপনি জানেন না, এখানে বাকি যারা আছেন তারা তো জানেন, তাদেরকে জিজ্ঞেস করেন এবং আমাকে জানান। ভিডিওতে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন মঈন আহমেদ। এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানান তিনি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।